This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুটো বিষয় পরিষ্কার হলো। এক, তার মানে বিধায়ক অন্তত লোকচক্ষুর আড়ালে যাননি, আর গেলেও ফেরত এসছেন, এটাই স্বস্তির বিষয়। বিধায়ক তো জনগণের ভরসা আছে। আর দ্বিতীয় বিষয় যেটা বললেন, পরিষেবাটা নাকি বন্ধ হয়নি, সিনিয়র ডাক্তাররা দিচ্ছে, মানে পরিষেবাটা চালু। একদম পরিষেবা নেই, পরিষেবা বন্ধ হয়ে গেছে বলে কেউ চিকিৎসা পাচ্ছে না, এইটাকে তো উনিই কন্ট্রাডিক্ট করে বসে রইলেন। এবার এটা বলে তিনি কাকে জলে ফেললেন, কাকে অস্বস্তিতে ফেললেন, এবার ওনারই ভেবে দেখার বিষয়। দেখবেন নিশ্চয়ই, বুঝবেন নিশ্চয়ই। এদিকে তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর থেকে যত দিন যাচ্ছে, সত্যি কথা বলতে কি জানেন তো, স্বাস্থ্য বিভাগের এই অন্ধকারগুলো আমাদের চোখে সয়ে যাচ্ছে, ধাতস্থ হচ্ছি আমরা আর কি। এতদিন পুরো চোখে অন্ধকার দেখছিলাম, এমন একটা স্বাস্থ্য দপ্তর, তার যেদিকে তাকাচ্ছিলাম খালি অন্ধকারই অন্ধকার। আর এখন যখন চোখটা অন্ধকারে ধাতস্থ হয়েছে, অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা আগে দেখিনি। এই নদিয়ার কল্যাণীতে যে আর একটা আর্চিকার কাণ্ড ঘটতে ঘটেনি, সেটা কি আগে জানতেন? আমরাই কি জানতাম? এখন জানলাম। সেদিন হস্টেলে নাকি, সেখানকার হোস্টেলে এক মহিলা ডাক্তার আক্রমণের শিকার হয়েছিলেন, পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল, আর সেই অভিযোগ তোলার জন্য নাকি রীতিমতো শাসানি দেওয়া হয়েছিল। এমনকি হাসপাতালের লিগাল অ্যাডভাইজারও মার খেতে খেতে বেঁচেছিলেন। কল্যাণী হাসপাতালের কালো অধ্যায়টাও মনে হচ্ছে আপনাদের না জানালেই নয়, কারণ সবই নাকি একই সূত্রে জোড়া, একই থ্রেট সিন্ডিকেটের শাখা প্রশাখার কাজ। প্রথমে নারী নিগ্রহ, তারপর নিগ্রহের অভিযোগ মুছতে চাপ। ডাক্তার তৈরির কারখানায় থ্রেট কালচারের আরও এক নক্কারজনক উদাহরণ। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ, অভিযুক্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, অভিযোগের আঙুল সন্দীপ ঘোষের মতোই আরও এক প্রিন্সিপালের দিকে। ঘটনাটা কল্যাণী মেডিকেল কলেজ জেএনএম হাসপাতালের। রাত 1টায় হস্টেলে মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি, মারধরের অভিযোগ টিএমসিপির নিষেধ সত্ত্বেও ওই চিকিৎসক নাকি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। তাই তৃণমূল ছাত্র পরিষদের জিএস মোহাম্মদ আব্দুল আলিম বিশ্বাসের রোষের মুখে পড়তে হয়। গোটা ঘটনা জানিয়ে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন চিকিৎসকের পরিবার। এরপরেই কল্যাণী মেডিকেলের সদ্য প্রাক্তন প্রিন্সিপাল অভিজিৎ মুখোপাধ্যায় আসরে নামেন বলে অভিযোগ তুলতে হুমকি, ভাইরাল ফোনের ক্লিপ। যেহেতু ইলেকশন এসে গেছে, যে কোনো দিন ডিক্লেয়ার হবে, সব চেঞ্জ হয়ে গেছে। ওনারা নতুন যে আছে ওনারা কমিউনিকেট করেন, যে পুরনো কেসগুলো পেন্ডিং আছে জেএনএম এর সব জায়গারই ওরা দেখছে। যে আপনি দেখে নিন, আপনি উঠতে পারেন না পারেন সে নিয়ে আমার কিছু নেই, কি করবেন না করেন ভালো করে বুঝে নিন। হুমকি ফোনের কথা অস্বীকার অভিজিৎ মুখোপাধ্যায়। না কোনো চাপ নেই, ছেলেদের মধ্যে নিজেদের মধ্যে এগুলো হয়েছিল, ওরা বললো কি ঠিক আছে আমরাও দিয়ে নিতে চাই, ও নিতে চাই, আমরা ঠিক আছে তাহলে দুপক্ষ এসে বসে ওটাকে মীমাংসা করবেন। এখানেই শেষ নয়, বিষয়টি জানাজানি হতেই কল্যাণী মেডিকেলের লিগ্যাল অ্যাডভাইজার আইনজীবী অনিরুদ্ধ ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। ওই আইনজীবীকে সুপারের ঘরে দরজা বন্ধ করে রেখে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযুক্ত টিএমসিপির চিকিৎসক নেতা, কমিউনিটি মেডিসিনের প্রথম বর্ষের পিজিটি মোহাম্মদ আখিল। সুপারের সামনেই আইনজীবীর দিকে তেড়ে যাচ্ছেন ওই পিজিটি। এক্সক্লুসিভ ফুটেজ টিভি9 বাংলার হাতে। আইনজীবীর মুখে ভয়ঙ্কর অভিযোগ, র্যাকেট চালাচ্ছে, যেটা আজকে আপনি আরজি করে দেখছেন সেম প্যাটার্নে আর কি এখানে র্যাকেট চালাচ্ছে। আমি মানে এখানে অক্সিজেন থেকে শুরু করে সমস্ত ব্যাপারে এরা হচ্ছে একটা সিন্ডিকেট চালায়। এই অখিল, অভিজিৎ, তারপরে আপনার ওই আলিম বলে যে ছেলেটি আছে, এরা মেয়েদেরকে মারা থেকে শুরু করে সব, তাদের এফআইআর আছে, সবকিছু আছে। এত কিছু ঘটে গেল অথচ কিছুই নাকি জানেন না তৎকালীন প্রিন্সিপাল ঘরের রুমে অনিরুদ্ধ বাবুকে কোনোদিন আসেও নি, আর না কোনোদিন থ্রেটমারি হয়েছে। কি হয়েছে সুপার ঘরে সে কোনো আমার কাছে অভিযোগ নেই, অনিরুদ্ধ বাবুর সাথে আমার কোনো নেই। জানেন না নাকি না জানার ভান করছেন? আক্রান্ত আইনজীবীর অভিযোগ, তৎকালীন প্রিন্সিপাল নাকি টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেন। তাকে মামলা তোলার জন্য বারবার প্রেশার দেওয়া হয়, আমাকেও বিভিন্নভাবে প্রেশার দেওয়া হয় যে তোমাকে টাকা দেওয়া হচ্ছে, তোমাকে এর জন্য আরও বেশি টাকা দেওয়া হবে যাতে মামলাটা তুলে নেওয়ার জন্য ওদেরকে তুমি প্রেশার দিতে পারো, যেহেতু তুমি ওদের লিগাল অ্যাডভাইজার রয়েছো। তো আমি এটা রাজি হইনি। না, আমার সাথে ওনার কোনো কথাও হয়নি, না কোনো করেছি। ওনাকে যদি বলুন কি আমি যদি ওনার বলেছি কি টাকা অফার করছি, তাহলে ওরা খুব দেখুন কি বলছেন দুই অভিযুক্ত আলিম আর অখিল।
ইন্টারনাল কমপ্লেন্ট তো কমিটি রয়েছে কলেজের পক্ষে, তাহলে কি ওনারাও কাজ করেননি? ইন্টারনাল কমপ্লেন্ট কমিটিতে কোনো অবজেকশন পড়েছিল? ওই ভদ্রলোককে আমি চিনতাম না, আর জানারও কথা নেই। উনি এমএস অফিসে এসে হঠাৎ করে আমাকে থ্রেট দিতে থাকে, তোমার কেরিয়ার নষ্ট করে দেবো, তুমি কি করে এই কলেজে থাকো আমি দেখে নেবো। এই জিনিসপত্রগুলো কিন্তু সুপার স্যারের প্রেজেন্সই হয়। যে কোনো সময় আরও একটা তিলোত্তমা কাণ্ড ঘটে যেতে পারে, ফোনে বলেছেন আইনজীবী। আর একটা তিলোত্তমা বা যে কোনো তিলোত্তমা তো এখানেও ঘটতে পারে। যে কোনো দিন ঘটতো, অনেকদিন আমি আটকে রেখে দিয়েছিলাম এদেরকে, মানে এই আর কি আইনের জালে ফেলে দিয়ে করে আর কি ভয় টয় দেখিয়ে আর কি কিছুতে করতে না পারে করে দিত। এটা কি স্বাস্থ্য ভবন জানতো না? জানলে কেন ব্যবস্থা নেয়নি? কিভাবে মেয়েদের হস্টেলে রাত 1টায় টিএমসিপি নেতা দল বল নিয়ে ঢোকে? নাকি স্বাস্থ্য ব্যবস্থায় এটাই সংস্কৃতি? শুনলেন তো, আইনজীবী বলছেন যে কোনো সময় কল্যাণী হাসপাতালে আরেকটা তিলোত্তমা কাণ্ড ঘটে যেতে পারে। আর তৃণমূল নেতারা আশ্বাস দিচ্ছেন এমন কড়া আইন আনা হয়েছে আগামী দিনে কেউ তিলোত্তমা হবেন না। বিলটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল। এবার এই অপরাজিতা বিলের প্রতিশ্রুতি কি? দ্রুত বিচার করে সাজা মৃত্যুদণ্ড। যদিও সেই আইন পাশ হওয়ার আগেই তো বর্তমান পেনাল কোডের আইনেই সেই শাস্তিটা পেয়ে গেছে এক ধর্ষক। মাটিগাড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ খুনে ফাঁসির সাজা দিয়েছে আদালত। গত বছর 21 আগস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। স্কুল থেকে ফেরার সময় তুলে নিয়ে যাওয়া হয়েছিল ছাত্রীকে। মাটিগাড়ার একটা পরিত্যক্ত গোডাউনে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করার পর পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে সেই রাতেই মোহাম্মদ আব্বাসকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। অভিযুক্তের সাইকেল চালানোর কায়দায় অন্যতম এভিডেন্স হয় আদালতে। সিসিটিভি ফুটেজে দেখা যায় কিভাবে সাইকেল চালাচ্ছে ওই দুষ্কৃতী। পরে ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয় ধৃত আব্বাসের সাইকেল চালানোর ওই কায়দা। এই মামলায় সাক্ষীদের মোট 22 জন। 13 মাসের মাথায় আজ আদালত মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। আজকে আমাদের মহামান্য কোর্ট আলটিমেটলি সেই অর্ডার আমরা পেলাম। দুটো সেকশনে ওর ডেথ সেন্টেন্স হলো। একটা হলো সেক্টর রেয়ার কেস বলে মনে করেছেন এবং ওকে ডেথ সেন্টেন্স দিলেন। প্রসিকিউশন চাইলে সে যদি কেস ঠিকমতো কন্ডাক্ট করে, এভিডেন্সকে যদি সে ঠিকমতো আনে এবং তার যদি সদিচ্ছা থাকে যে তাড়াতাড়ি করে সে মামলা করবে, এই আইনেই সম্ভব। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, বিশেষ করে যে মামলাগুলো হিনিয়াস, যেগুলো সোসাইটিকে নাড়া দেয়, স্টেট চেষ্টা করলে পারে। देखिए 13 महीने से मैंने जाटा बांध के रखा था, अब जाके नारिया करूंगी तब मेरा लड़की का सारा होगा, तब होगा मेरा लड़की नहीं मिलेगा तभी लड़का। हर कोई सिर्फ रेप करने से भी हमारा समाज में रहने लायक नहीं, उसको फांसी का होना चाहिए, फांसी होना चाहिए। ये तिलोत्तमा केस में भी जस्टिस मिलेगा क्या? आपको क्या लगता है? क्यों नहीं मिलेगा? उनको तो और विध्वंसा करे और ज्यादा। যে বিলটি নিয়ে আসা হয়েছে এটা অপ্রয়োজনীয়। বিগত আইপিসিতে এবং বর্তমান বিএনএসে আমাদের যা প্রভিশন আছে সেই প্রভিশনে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া সম্ভব। আমি ওই জন্য বলেছিলাম যে ফেঁসে গিয়ে ফাঁসি চেয়েছেন। কিন্তু এই সরকারি আইনজীবীর কথাটা শুনতে শুনতে মনে হচ্ছিল কি দামি কথা বলে দিলেন বলুন তো। সদিচ্ছা থাকলে চলতি আইনেই এই রকমভাবে শাস্তি দেওয়া সম্ভব। তাহলে তো এই প্রশ্নটাও আসে, যদি সদিচ্ছা না থাকে, যদি প্রমাণ সংগ্রহে ত্রুটি থাকে, তাহলে উদাহরণ হাতের কাছে আছে, কামদুনি। ঘটনা ঘটার পর যখন ফাঁসি ঠাসি সাজা টাজা হয়ে গেল, উচ্চতর আদালতে গিয়ে ফাঁসির আসামি তার হয়ে গেল যাবজ্জীবন, 3 জন বেকসুর খালাস হয়ে গেলেন। কেন? কারণ আদালতই বলে দিয়েছিলেন, বিচারকই বলেছিলেন। পড়তে নেগলিজেন্স ছিল তথ্য প্রমাণ সংগ্রহে। কি করবেন? আসল বিষয়টা তো ওই সদিচ্ছা। কিন্তু ঘটনা ঘটার পরেই প্রমাণটা সংগ্রহ করতে হয় কেন? ঘটনা ঘটার আগে আটকানো যায় না কেন? মেয়েদের রাতে বেরোনো, সেটা তো রাত দখল করতে, তাদের রাতে বেরোনোটা আটকানোর চেষ্টা হচ্ছে অনেক সময় আমরা দেখেছি। তার বদলে রাতটাকে নিরাপদ করা যায় না? দেখুন, সদিচ্ছা থাকলে যদি 13 মাসে দোষীকে ফাঁসিতে ঝোলানো যায়,
তাহলে সেই সদিচ্ছা দিয়েই তো সম্ভাব্য দোষীদের রাস্তাঘাট থেকে সরিয়ে ফেলা সম্ভব, তাই না? সত্যি তুলে ধরাটা কিন্তু রাজ্যের বদনাম না, যাই বলুন। ঘটনা ঘটতে দিচ্ছেন যারা, আসলে তারাই রাজ্যের সুনামটা ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। নিগ্রহ, নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণ, এটাই যেন বাংলার রোজকার ছবি। ফের যৌন হেনস্থার অভিযোগ, এবার হুগলির হরিপালে। অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় উদ্ধার নাবালিকা। পুলিশ সূত্রের খবর, স্কুল শেষে সিঙ্গুরে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে 4 জন দুষ্কৃতী তাকে জোর করে একটি সাদা 4 চাকার গাড়িতে তোলে। নাবালিকার পোশাক ছিঁড়ে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার চিৎকার শুনে দুষ্কৃতীরা 4 চাকার গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ভিকটিম যে স্টেটমেন্ট দিয়েছে আপনার মেডিকেল, যেখানে মেডিকেল স্টেটমেন্ট বা যা স্টেটমেন্ট, ওখানে রেপের কোনো ইয়ে আসছে না। সো একটা রেপ বক্সও আছে, এটা ছাড়া বিএনএস এর ভেরিয়াস সেকশন আছে। পুলিশ ফের ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। প্রতিনিয়ত পুলিশের মন্তব্য বদলে যাচ্ছে, নানানভাবে মিথ্যা হাঁটাতে চাইছে, দোষীদেরকে আড়াল করার চেষ্টা চলছে। শুক্রবার সকালে কাটোয়ার একটি গ্রামে 4.5 বছরের শিশুকে নির্যাতনের ঘটনা। প্রতিবেশীর বাড়িতে অকথ্য অত্যাচার চলার অভিযোগ। পরিবারের দাবি, বাড়িতে এসেই শিশুটি বলে, আমার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে, চরণকে পুলিশে দাও। হাসপাতালের চিকিৎসকরাও জানান নির্যাতন হয়েছে, যৌনাঙ্গে ক্ষত মিলেছে, 12টি সেলাই করাতে হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। লাইটস আর ড্রোনের সাহায্য নিয়ে আর চারদিক থেকে ওই জঙ্গলকে কর্ডন অফ করে নাইট আমরা অ্যাকিউজকে আমরা অ্যারেস্ট করেছি। আরও ঘটনা আছে। মেদিনীপুর কলেজে অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ। ছাত্রীদের অভিযোগ জানানোর পরেও পদক্ষেপ করেনি কলেজ কর্তৃপক্ষ। উল্টে অভিযুক্তকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। সে মুসলিকা দিয়েছে, সে স্বীকার করেছে। আমরা কিন্তু একটা দরখাস্তের ভিত্তিতেই তাকে আমরা ছুটিতে পাঠিয়েছি। কারো চাপে পড়ে উনি আবার তাকে এই কলেজে বহাল করেছেন, তো কাদের চাপে পড়ে উনি বহাল করেছেন আর কেনই বা হঠাৎ করে উনি বহাল করলেন কিছুদিনের সাসপেন্ডের পর, এটা তো কোনো সুরাহা হলো না। বহরমপুরের বেসরকারি হাসপাতালে নার্সিং স্টাফ বুধবার রাত থেকে নিখোঁজ, এখনো খোঁজ মেলেনি। ডিউটি শেষে হোস্টেলে ফেরার সময় অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। কাদের ফোনে থেকে যোগাযোগ করবি মা, চিন্তা করো না, আমি কাদের ফোনে থেকে ফোন করছি, ফোনটা চালিয়ে আমি কথা বলবো। কি বলবেন বলুন তো? বিচ্ছিন্ন ঘটনা ভাবতে চাই, এগুলোকে সব কটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে ভাবতে চাই। আমরা এটাই ভাবতে চাই যে আমাদের বাংলাটা এরকম নয়। অ্যাকচুয়ালি ঘটছে কিছু ঘটনা, কিন্তু আসলে সত্যিই তো এটা যদি কেউ বলেন যে এটাই বাংলার প্রতি মুহূর্তের প্রত্যেক দিনের ছবি, তাহলে তো সেটা ঠিক না। সত্যিই তো আমাদের ছেলে মেয়েরা তারা বাড়ির থেকে বেরোলেই যে নির্যাতনের শিকার হচ্ছেন, যে কোনো গলিতে ঢুকলেই কেউ তাদের যৌন হয়রানি করছে, এরকম না ব্যাপারটা ঠিক। কিন্তু এই ঘটনাগুলো যে ঘটছে এটাও তো ঠিক। যেখানে আমরা বলতে চাই আমাদের শহরটা, আমাদের রাজ্যটা অন্যরকম, সেখানে একটা ঘটনা ঘটাও তো আমাদের জন্য খুব বড় বদনাম, তাই না? এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলতে না, বলুন, যে বলতে চান বলুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিচ্ছিন্ন ঘটনাগুলোকেও তো থামানোর দরকার, তাই না? তাহলে তো আমাদের বদনামটা হয় না। কেউ বদনাম করছে এটা বলারও সুযোগ থাকে না, তাই না?